দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 AGT Live 24/7 You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7। এরপর শ্রদ্ধা জ্ঞাপন করবেন সিআইটিউর রাজ্য সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দত্ত। এরপর শ্রদ্ধা জানাবেন কমরেড মাধব শাহর স্ত্রী শ্রীমতী ভানু সাহা এবং এরপর কমরেড মাধব শাহর পুত্রবধূ এবং নাতি তার পরিবারের যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এরপর শ্রদ্ধা জানা দেবেন গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড রতন ভৌমিক। শ্রদ্ধা জানাবেন গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড রতন দাস, কমরেড ভানুলাল সাহা, কৃষ্ণা রক্ষী, কমরেড ঝর্ণা দাস, যেহেতু রাজ্য সম্পাদক মণ্ডলীর যে সদস্যরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারাও এখানে এসে শ্রদ্ধা। প্রথমেই আমি কমরেড মাধব সাহার স্মৃতির প্রতি সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আপনারা কমরেড মাধব শাহকে যারা চিনতেন তারা জানেন সবাই, কমরেড মাধব শাহ ত্রিপুরা রাজ্যের একজন পরিচিত নাম। ত্রিপুরা রাজ্যের পরিচিত নাম হলে পরেও বিশেষ করে উদয়পুর মহকুমার মধ্যে কমরেড মাধব শাহর পরিচিতি আমরা দেখেছি যে 70 সালের সময় থেকে ছাত্র আন্দোলনে, যদিও তিনি 60-এর দশকের শেষটাতে অংশগ্রহণ করেন ছাত্র আন্দোলনে, কিন্তু আমাদের সাথে ছাত্র আন্দোলনে 70 দশকে যখন পরিচয় হয় প্রথম দিকে, তখন দেখতাম যে আমাদের এসএফআই রাজ্য কেন্দ্রে যখন সভা হতো তখন যেমন একটা আলাদা ব্যক্তিত্ব নিয়ে তিনি এই সভাতে অংশগ্রহণ করতেন, তার পাশাপাশি উদয়পুর মহকুমায় গেলে পর মানুষের সাথে, ছাত্রদের সাথে কথাবার্তা বললে পর বোঝা যেত যে কমরেড মাধব সাহার প্রভাব, পরিচিতি ছাত্রদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিরকম ছিল। এবং আমরা দেখেছি ছাত্র আন্দোলনের মধ্যে, আপনারা দেখেছেন শোক প্রস্তাবের মধ্যে যে ছাত্র সংগঠনে যিনি 60-এর দশকের শেষ দিকে অংশগ্রহণ করেছিলেন, যখন আমাদের ভারতবর্ষে ছাত্র ফেডারেশন আছে, যে ভারতের ছাত্র ফেডারেশন আছে, এই ভারতের ছাত্র ফেডারেশন তখন গঠিত হয়নি, এটা 1970 সালে হয়েছে। সেই সময়ে ত্রিপুরা রাজ্যের ছাত্রদের সংগঠিত করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ছিল ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন। এবং এই ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের মধ্যেই কমরেড মাধব সাহা সেখানে অন্য যারা আছেন এটা ভালোভাবে আরো বলতে পারবেন, আমাদের ছোটবেলা থেকে যিনি চেনেন কমরেড মানিক সরকার, যিনি তার স্কুল জীবন উদয়পুরে অতিবাহিত করেছেন, পরবর্তী সময়ে কলেজ জীবন থেকে তিনি আগরতলায় বসেন। ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের বলা যায় একটা ত্রিপুরার ছাত্র আন্দোলনের যে নূতন ঢেউ তখন তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে সম্মেলন নূতন পরিমণ্ডলে, এবং এই সম্মেলনটা উদয়পুরে অনুষ্ঠিত হয়েছে। যদিও বসু এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন, তিনি পশ্চিমবাংলার সেই সময় যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, আমার খেয়াল আছে। মাধব সাহা এই সম্মেলন সংগঠিত করার ক্ষেত্রে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। মোটামুটি আমরা সবাই মিলে কাজকর্ম করছি, তারপরে তো সম্মেলন আমরা চলে এসেছি। এবং আপনারা শুনছিলেন ওই সম্মেলনের পরেই
মাধব সেখানে এই ছাত্র যে ফেডারেশন, সেই ছাত্র ফেডারেশনের নেতা হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন। দীর্ঘ সময় ব্যাপী তিনি প্রথম ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। আগরতলা এসেছেন, এমবিবি কলেজে ভর্তি হয়েছে। তিনিও কমার্স থেকে পড়তেন, আমিও কমার্স থেকে পড়তাম। সে আমার চাইতে 1 বছরের জুনিয়র ছিলেন কলেজে। এবং পরবর্তী সময়ে তিনি ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নেন, যুব আন্দোলনে কিছুদিন কাজ করেন এবং মূলত কাজের জায়গা ছিল তরুণপুর। তারপর যুব আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেন। শ্রমিক আন্দোলনেও দীর্ঘ সময় কাজ করেছেন, বিশেষ করে ইটভাটার শ্রমিক, এই ধরনের যারা হাতে কলমে কাজ করেন এরকম যে সমস্ত শ্রমিক, তাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করতেন। তার অন্যতম সহযোগী ছিলেন তুষার রায়, যার কথা বললাম। তুষার রায় আর বিড়ি শ্রমিকদের মধ্যে উদয়পুরে সেই সময় খুব ভালো একটা সংগঠন ছিল। এদের সাথেও কমরেড মাধব শাহর খুব নিবিড় সম্পর্ক ছিল, তাদের মধ্যে তিনি কাজ করবেন। আলটিমেটলি মাধব সাহা প্রকৃত অর্থে কমিউনিস্ট পার্টির সংগঠন, কমিউনিস্ট আন্দোলনের নেতা হিসেবে তিনি কিন্তু সেখানে প্রতিষ্ঠা করেন এবং এটা মিছিল করে আমরা তখন যে টাউন হল ছিল তার পেছনে যে বাঁধ, এটাতেই সভা সমাবেশ হতো। সেই জায়গাতে একটা আপনার যাত্রার প্যান্ডেল ছিল। সেই প্যান্ডেলেই যেহেতু দিনের বেলা কোনো অসুবিধা নেই, সেখানে আমরা প্রতিবাদ সভাটা সংগঠিত। মিছিল বেরোলো প্রায় সমস্ত স্কুল থেকে। তখন উদয়পুর শহরের স্কুলের সংখ্যা হাতে গোনা কয়েকটি, কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে ছাত্রীরা দল বেঁধে বেরিয়েছিল এবং মেয়েদের যে স্কুল, সেই স্কুলেরও প্রায় সমস্ত মেয়েরা তারাও বেরিয়েছিলেন। সেই মিছিল করে আমরা ওই যাত্রা প্যান্ডেলে গিয়ে সমাবেত করেছি। সেই যাত্রা প্যান্ডেলে যারা বক্তব্য রাখছিলেন তার মধ্যে মাধব সাহা ছিলেন অন্যতম। সেই প্রথম মাধব সাহার সাথে আমার পরিচয় এবং সেই সময় জানতে পারলাম যে মাধব সাহা উদয়পুর কেবি স্কুলের ছাত্র ছিলেন। তখন আমাদের স্কুলে ছাত্রদের ভোটে ছাত্র সংসদ তৈরি হতো এবং এই যে স্কুল, এই স্কুলের ছাত্র সংসদের নির্বাচনে মাধব সাহা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং এই বিদ্যালয়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি বক্তব্য রাখছিলেন। তার এই বক্তব্য শোনার পর আমার সেদিন মনে হয়েছিল এর মধ্যে তো একটা সম্ভাবনা লুকায়িত আছে। আমার যে তখন বয়স খুব বেশি ঘটনা তা না, কিন্তু আমি তখন স্কুল ছেড়ে দিয়েছি প্রায়, বা ছেড়ে দেওয়ার মুখে, কিন্তু আমার অনুভবের মধ্যে এসছে যে এর মধ্যে একটা সম্ভাবনা লুকায়িত আছে। তার পরবর্তী সময় নানাভাবে আমাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে নিবিড় হতে থাকে, কিন্তু উদয়পুরে বামপন্থী ছাত্র আন্দোলন তখনও সেইভাবে সুসংহত হয়েছে ঘটনা কিন্তু বলা যাবে। এরকম পরিস্থিতির মধ্যে আমরা তখন মহাবীর ব্যায়ামাগার করতে পারতাম। সেখানে স্বাভাবিক কারণে আমাদের সাথে সম্পর্ক আরো নিবিড় হয় এবং সেখান থেকে আমরা শুনলাম উদয়পুর মাদার বলে অতিক্রম করে চন্দ্রপুর, তার সঙ্গে পেরাকিরা, ওখানে ফরেস্টের যে রিজার্ভ বন, সে বনে ফরেস্ট ডিপার্টমেন্ট একটা প্রচন্ড আক্রমণ সংঘটিত করে তাতে যে সমস্ত বাসা বাড়িগুলি ছিল, সংখ্যায় খুব বেশি না, সেই বাড়িগুলো ভেঙে চুরমার করে দেয় এবং বসতি যারা স্থাপন করেছিলেন অধিকাংশ ছিলেন উপজাতি অংশের মানুষ, তাদেরকে উচ্ছেদ করে। তখন উপজাতি অনুপজাতি হিন্দু মুসলমান এগুলো নিয়ে আমাদের মধ্যে ভেদ বিভাজন এরকম ছিল না, মানুষ হিসেবে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। তো একদিন সকালবেলা ব্যায়াম শেষ করার পর এই খবর যখন আমরা পেলাম, আমরা ঠিক করলাম যে চলো আমরা এই গ্রামটা আমরা দেখতে যাব। সেই গ্রাম আমরা দেখতে গিয়েছিলাম। আমার ঠিক খেয়াল নেই আমরা যে যারা দেখতে গিয়েছিলাম তার মধ্যে কমরেড মাধব ছিলেন কিনা, সেটা আমি ঠিকভাবে স্মরণ করতে পারছি না। যাই হোক, আমরা সেখানে গেছি। সেখানে গিয়ে আমরা গ্রামটা দেখেছি, যেই টিলাটার মধ্যে আক্রমণটা সংঘটিত হয়েছিল, ওই টিলাকে আমরা গেছি। ঘরটরগুলো আমরা দেখি, ছোট্ট ছোট্ট ঘর, 1 চালা 1.5 চালা ঘর, 3টা 4টা ঘর, পুকুর আছে এবং মানুষ দেখে কুকুর ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে ঘেউ ঘেউ করে।
যাই হোক, সেখানে আমরা ঘন্টা দেখছিলাম। তারপর চন্দ্রপুরের যুবকদের সাথে কথাবার্তা বলে যে গাড়িটি বিনা ভাড়ায় আমরা নিয়ে গিয়েছিলাম, তার গাড়িতে চলে উদয়পুরের মোটর স্ট্যান্ড আমরা ফিরে আসি। এখন যে মোটর স্ট্যান্ড, এই মোটর স্ট্যান্ড কিন্তু সেই সময় মোটর স্ট্যান্ড না, সেই মোটর স্ট্যান্ড হচ্ছে উদয়পুরে শিববাড়ির সংলগ্ন এলাকা। তো সেখানে আমরা আসি। তার দিন 3-4 পরে নরেশ ঘোষ, কমিউনিস্ট নেতা, তখন কমিউনিস্ট পার্টি ভাগ হয়নি, কমিউনিস্ট পার্টি সম্পর্কে এত কিছু জানিও না, তিনি খুব দেখাশোনায় খুব ডাক সাজিয়ে লোক, হাফ প্যান্ট পরতেন খাকি রঙের, গেঞ্জি খুব বেশি গায়ে দিতেন। আমার যদি ভুল না হয়, সম্ভবত 1967 সালের শেষের দিকে উদয়পুরের ছাত্রদের একটা জমায়েত ছিল, এবং তখন ছাত্র আন্দোলন তেমন একটা সুসংগঠিত ছাত্র আন্দোলন। পশ্চিমবাংলার বারাসতে পুলিশের গুলিতে একজন বিদ্যালয়ের ছাত্র তিনি প্রয়াত হয়েছে, সম্ভবত ক্লাস 7 কি ক্লাস 8। সেই সময় টিভি ছিল না, ঘরে ঘরে রেডিও ছিল না, পত্রপত্রিকার সংখ্যা কম, সংখ্যাও যা ছিল তারও প্রচার ততটা ব্যাপক ছিল না। কিন্তু যে কোনো ভাবেই হোক, ত্রিপুরায় এ খবর এসে পৌঁছেছিল এবং লক্ষ্য করা যাচ্ছিল পশ্চিমবাংলায় এই ছাত্র হত্যার প্রতিবাদে কংগ্রেস সরকার চলছিল, ওখানে প্রচন্ড প্রতিবাদ সংগঠিত হচ্ছিল। ত্রিপুরায় আর কোথাও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা সমাবেশ মিছিল হয়েছে কিনা আমি অন্তত বলতে পারব না, কিন্তু উদয়পুরে আমরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের একটা প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করেছিলাম, এবং এই মিছিলটি সংগঠিত করার জন্যে উদয়পুরের মধ্যবাজারে বড় ঘর বলে একটা বাড়ি আছে, বিরাট বড় বাড়ি। এখন থেকে আমাদের ত্রিপুরার বিজেপি সরকারের কৃষিমন্ত্রী, তার পিতৃদেব ছিলেন এই বাড়ির মালিক, অর্থমন্ত্রী। তো বিশাল বড় বাড়ি, এটার পেছনে হচ্ছে আপনার আমাদের গোমতী নদী। সেখানে সেই সময় দুর্গাপূজার পর মূর্তি ভাসান হতো, সেগুলো মনে আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়িঘর ভেঙে লোকদের উচ্ছেদ করলো। তো আমরা তো এটা নিয়ে একটা আন্দোলন করছি, এ নিয়ে তোদের সাথে কথা বলার জন্য তিনি আসবেন, ওরা ওখানে যাবে। সিনেমা শুরু হয়ে যাওয়ার পর, কারণ সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত তখন প্রথা ছিল সিনেমার গান বাজানো। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতাম, এবং মাঝে মাঝে দূর থেকে আমরা স্ক্রিপ্ট লিখে লিখে কাউকে কাউকে যে উপরে পাঠাতাম, তারা আমাদের পছন্দের গানের রেকর্ড সেখানে বাজাতেন। এই গান বাজনা বন্ধ হলেই আমরা ধরে নিতাম সিনেমা আরম্ভ হয়ে গেছে। তো তিনি আমাদের বলে দিলেন, তখন তার সিনেমা হল নাই, এটা নতুন সিনেমা হল টাউন হলে, মানে টাউন রোডে। তো বললো এই সিনেমা যখন আরম্ভ হয়ে যাবে তারপরে তোরা ওখানে যাবি, আমি যাকে নিয়ে যাওয়ার কথা তাকে নিয়ে যাবো। তো আমরা এই 4 জন সেখানে গেলাম। দীপেন বাবু সেখানে আসলেন, আমার এখনো মনে আছে, মানে হাত কাটা, হাফ হাতে জামা, একেবারে দুগ্ধ ফেরো নিল, পরনে একটা ধুতি আর একটা ব্যাগ, কাপড়ের ব্যাগ, এটা কাঁধে ঝুলান না, এই ব্যাগটা মানে আপনার ভিত বেঁধে একটা হাতে নিয়ে নিয়ে তিনি ঢুকলেন, আর সঙ্গে নরেশ ঘোষ আছে। এবং ওখানে একটা আপনার বাল্ব জ্বলছিল, একটু করে বাল্বটা নিভে গেল, মোমবাতি জ্বালিয়ে দেওয়া, তার সঙ্গে আমাদের কথা। আমরা 4 জন ছিলাম।
সেখানে। এবং তিনি আমরা যে এই চন্দ্রপুরে গেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের আক্রমণের মানে প্রতিবাদে তাদের দেখবার জন্যে, এটাতে তারা খুব উৎফুল্ল হয়েছে এবং তারা বললেন আমরা অমুক তারিখ SDM অফিসে আমরা একটা গণডেপুটেশন দেবো, যেহেতু তোমরা গিয়েছিলে আমরা চাই তোমরা আমাদের সঙ্গে এই মিছিলে থাকো। এটা এরপরে আর বলো রাজনীতি দ্বারা এই সমস্ত আলোচনা আমার তেমন একটা মনে নেই। এবং সেদিন বুঝতে পারিনি যে মানে বিপিন চক্রবর্তীর স্কুইলটা এটা বোঝার মতো কোনো সুযোগ ছিল না। আর ঘর তো মানে মানে খুব একটা সেইভাবে মানে আলোকিত না, আপনার বাল্বটা নিভে গেছে, তারপর একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তার মধ্যে কথাবার্তা আমার যতটুকু মনে হয় 8 ঘন্টা 45 মিনিট কথাবার্তা হয়েছে। তবে হ্যাঁ, এই সুযোগটা নিয়ে কমিউনিস্টদের ভাবনা কী, চিন্তা কী, তারা কী চান, কী করতে চান, কেন ট্রাইবেলদের উপরে আক্রমণের প্রতিবাদে তারাই আন্দোলন করছেন এবং আমাদের যাওয়াটাতে কেন তারা উৎসাহিত হয়েছে, এই বিষয়গুলো বলার চেষ্টা করেছে। তো আমি এই প্রক্রিয়াটা বললাম, এর মধ্য দিয়ে ধীরে ধীরে যদিও যে মিছিলটা হয়েছিল SDM অফিসের ডেপুটেশন, বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমি দুর্বলতায় ভুগছিলাম। আমি এসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি মিছিলটাতে অংশগ্রহণ করিনি। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময়ে এই মিছিলটা শেষ করে এই উদয়পুরের টাউন হলের মাঠে তারা সবাই মিলিত হয়েছে। এই মাঠের পাশ দিয়েই আমি প্রাইভেট 2 ছাত্রীকে পড়াতে যাব। আমি যখন এদিক দিয়ে যাচ্ছি, নরেশ ঘোষের ধারণা যে আমি উদয় মিছিলে গেছি, তো আমাকে নিয়ে ধরে এই সভাপতি যেখানে বসেছেন তার পেছনে খুলে আমাকে বসিয়েছে। তো তাকে তো বিরোধিতা করার কোনো সাহস আমাদের নাই। আমি বসে আছি, কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার নাম ঘোষণা করে দিয়ে বললো যে আপনি বক্তৃতা করতে। আমি তো আপনাদের মিছিলে যাইনি, আমি তো ডেপুটেশনে ছিলাম না, তাকে বলছি আমি এখানে গিয়ে কী বলবো। ধমক দিয়ে বলছেন তুই মিছিলে যাস বা না যাস, ওই দিন যে গেছিলি সেখানে কি দেখেছিস এটাই তুই দাঁড়িয়ে মাইকে। এখন তার নির্দেশ কিছু উপায় নেই। আমার এখনও সেই কথাটা মনে আছে। এটা ছিল পাবলিক মিটিংয়ে আমার প্রথম মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা। এর আগে খাদ্য আন্দোলনের পর এই মাঠে দাঁড়িয়ে আমি প্রথম বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতা লিখে দিয়েছিলেন কমরেড কেশব মজুমদার, আমার এখনও মনে আছে। এবং এটা ছিল আমার দ্বিতীয় বক্তৃতা। সেখানে আমি কি বলেছি